কোট আনকোট 10টার পরে যে মেয়েটা হলের বাইরে থাকে তথাকথিতভাবে সেই মেয়ে কিন্তু ভালো মেয়ে না। বাকি 8 ঘন্টা তোমরা যা ইচ্ছা তাই করো, মরেও যেতে পারো। অ্যাম্বুলেন্স আসতে দেরি হয় এবং অ্যাম্বুলেন্স না আসা অব্দি হল থেকে বেরোতে পারেনি এবং তাকে কিন্তু মারা যেতে হয়। সিনজোলা তাকে অনেক কিছু করতে পারতো, সে মারা যেতে পারতো। নিরাপত্তার নামে আমাদেরকে সংকুচিত করে রাখা, এটা শুধুমাত্র একটা এক্সকিউজ। যে বের করে দিচ্ছেন তাহলে ও এখন কোথায় যাবে? 12টার পরে বা 24 ঘন্টা যদি হল খোলা রাখা হয় তাহলে এই সুবিধাটা কিছু সিলেক্টিভ কিছু মেয়েরা নাকি মিস ইউজ করবে। একই মিস ইউজ কি ছেলেরা করে না? নারীদেরকে সংকুচিত করার প্রথম এবং একমাত্র প্রধান হাতিয়ার হলো নারীদেরকে চরিত্র হনন করা। তাদের মতো লাইফলেস, যাদের জীবনে কোনো কিছু নাই, সেই যে কোন একটা কর্নারে বসে আমাদেরকে কমেন্ট করছে। ওই দিন আমার পিরিয়ড হচ্ছিল, মানে আমার ব্লিডিং হচ্ছিল, কিন্তু আমি তারপরও বৃষ্টির মধ্যে দিয়ে আমি জায়গায় দাঁড়িয়েছিলাম। শুরু করছি আমাদের নিয়মিত পডকাস্ট অর্ধেক আকাশ। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছে হেমা চাকমা। ওর পরিচয় যদি বলি, ও হচ্ছে ডাকসুর কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং একই সাথে এখন যে সান্ধ্য আইন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটি চলছে, অবরোধবাসিনী, সেটির অন্যতম সংগঠক। কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমরা তোমার পরিচয় আমরা দুটো দিয়েছি, কিন্তু আমরা মূলত অবরোধবাসিনী নিয়েই বেশি আলাপটা করব, কারণ এটা এখন চলছে, চলমান। এবং আমি যেটা দেখলাম গতকাল রাতেও তোমরা কয়েকটি হলে সম্ভবত তোমরা এক ধরনের একটা প্রসেশন চালিয়েছো। আমরা বিস্তারিত আলাপের আগে শুরুতে আমরা শুনবো যে তোমরা নাম দিয়েছো অবরোধবাসিনী। হ্যাঁ, সেই বেগম রোকেয়ার 100 বছর আগের যেই প্রবন্ধ অবরোধবাসিনী, এখনো কেন তোমাদের কাছে এটা রেলিভেন্ট মনে হলো এবং সেই নামটা তোমরা বেছে নিলে? বাংলাদেশে আসলে রোকেয়ার নামটা শুনে না এমন কেউ নাই, এবং বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সব জায়গায় মোটামুটি রোকেয়া নামে একটা হল থাকে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম যে বিশ্ববিদ্যালয়, সব জায়গায় আমি দেখেছি রোকেয়া নামে একটা হল আছে। কিন্তু এই যে রোকেয়ার যে গ্রন্থটা আছে অবরোধবাসিনী, সেই নামটা এখনো পর্যন্ত রিলেভেন্ট এই কারণে, আমরা হয়তো মনে করেছি সময়ের পরিক্রমায় নারীদের অনেক বিকাশ হয়েছে, অনেক অধিকার স্বাধিকার আমরা পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত এই নামটা যে এত রিলেভেন্ট, এটা আমাদেরকে প্রমাণ করছে যে আসলে আমরা যতটুকু ভাবছি যে আমাদের আকাশ অনেক বড় হয়ে গেছে, আমাদের অন্য সবার মতো সমান আকাশ, কিন্তু এরকম না। আমরা দেখেছি শুধুমাত্র লৈঙ্গিক পরিচয়ের কারণে বারবার নারীদেরকে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়, সেটা রাজনীতির ময়দানে, সেটা ক্লাসরুমে, সেটা পরিবারের ডিসিশন মেকিংয়ে এবং পারিপার্শ্বিক যে কোনো অবস্থার ক্ষেত্রে। সুতরাং 100 বছর আগেও যদি ঘটনাটা হয়, আমরা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যারা আছি, আমরা মনে করি এই অবরোধবাসিনী নামটা এখনো পর্যন্ত এতটাই গুরুত্বপূর্ণ যে 21 শতাব্দীর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই নামটাকে সাথে নিয়ে আমাদের আন্দোলনটা করতে হচ্ছে। তার মানে খুবই দুঃখজনক আর কি, যদি এটা এখনো এই চিন্তার মধ্যে আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ, তাই না? হ্যাঁ, সেই বিদ্যাপীঠের যদি শিক্ষক প্রশাসক এরকম চিন্তার মধ্যে থাকেন, এবং আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, যতটা জানি মোটামুটি সব বিশ্ববিদ্যালয়, এবং যেই বিশ্ববিদ্যালয় প্লাস হচ্ছে তোমার যেখানে হচ্ছে হল আছে মেয়েদের হল, সেগুলোতে এরকম একটা আইন, সান্ধ্য আইন, যদিও এটা একসময় তো আন্দোলন হয়েছিল সান্ধ্য আইনটা ব্রেক করার বিরুদ্ধে, তো সেটা হয়তো এখন সরে গিয়ে একটু হয়ে সেটা হচ্ছে রাত 10টা বা 11টা এরকম হয়েছে। কিন্তু জিনিসটা হচ্ছে যে একই বিশ্ববিদ্যালয়, তাই না? একই বিশ্ববিদ্যালয়ে যেখানে ছেলেরা মেয়েরা পড়ছে, সেখানে ছেলেদের জন্য এটা থাকছে না। এই যে বৈষম্যমূলক একটা ব্যবস্থা, সেটা নিয়ে তো আমরা কথা বলবো, কিন্তু তার আগে বলো যে যখন 10টার পরে ঢুকতে দেয় না, তাহলে তাকে বলছে যে নিরাপত্তার কথা বলে গেটটা বন্ধ হচ্ছে 10টায়, কিন্তু তোমাকে আবার 10টার পরে ঢুকতে দিচ্ছে না। এবং কোনো একটা শিক্ষার্থীর এমন হতে পারে যে ঢাকায় বা যে শহরে এসে থাকুক তার কেউ নাই, আবার সে যে খুব সহজে একটা হোটেলে থাকবে, সেই এক্সেসটাও সে আসলে পাবে কিনা, এগুলো তো আমরা জানি যে আপনি কে, কোথা থেকে আসছেন, আপনার গার্জিয়ানকে, নানান ধরনের। তাহলে এই নিরাপত্তার নামে বন্দি করে তাকে রাস্তায় যে ঠেলে দিচ্ছে, রাস্তার নিরাপত্তা কি প্রশাসক
মানে প্রশাসক এটা নিয়ে কি বলে, তাদের কোনো ভাবনার মধ্যে কি ব্যাখ্যা কি? আমার কাছে যেটা মনে হয়, নিরাপত্তার নামে আমাদেরকে সংকুচিত করে রাখা এটা শুধুমাত্র একটা এক্সকিউজ। কারণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে আসলে নিরাপত্তা দিতে পারে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা, বাকি 8 ঘন্টা নিরাপত্তা দিতে পারে না। এটা আমাদের কাছে মনে হয় শুধুমাত্র একটা এক্সকিউজ। কারণ যে মেয়েটা 10টার পরে হলে ঢুকতে পারবে না, তাকে তো অন্য কোথাও যেতে হবে, এবং সেটা বিশ্ববিদ্যালয়ের রাস্তা পেরিয়ে হয়তো অন্য কোনো জায়গায়, ঢাকার যে কোনো প্রান্তে অথবা ঢাকার বাইরে। তাহলে বিশ্ববিদ্যালয়ের হলের ভেতরে যদি মানে সে ঢুকতে না পারে, সে যদি বাইরে তাকে যেতে হয়, তাহলে নিরাপত্তার যে ব্যবস্থাটা সেটা আসলে কোথায়? মানে এটা কি কন্ট্রাডিক্টরি না? যে একটা মেয়ে তো তার হলে সবচেয়ে বেশি নিরাপদ থাকে, সে তার কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন হইতে পারে, তার অসুস্থতা হইতে পারে, তাহলে সে যদি এই সময়ের মধ্যে হলে ঢুকতে না পারে, তাহলে যে নিরাপত্তার কথাটা এখানে বারবার বলা একটু হচ্ছে। মাঝখানে যদি ঢুকে আমি জাস্ট তোমার এটার সাথে প্রশ্নটা ঢুকাই যে হ্যাঁ, তোমরা কি এই ব্যাখ্যাগুলা বা এই প্রশ্নগুলা করেছিলে যে বের করে দিচ্ছেন, তাহলে ও এখন কোথায় যাবে প্রশাসককে বা আমরা যখন অনেকবার প্রশ্ন করেছি। তো আমার তাদের উত্তরটা কেমন কি ছিল? তাদের প্রশ্নের উত্তরটা হলো তাদের নাকি যে কোনো জায়গায় দায়বদ্ধ থাকতে হয়, আমাদের কোনো কিছু হয়ে গেলে তাদের নাকি দায়বদ্ধ থাকতে হয়। তো ওইটা গেটের বাইরে হলে গেটের বাইরে হলে তাদের কোনো অসুবিধা নাই আর। মানে দায়বদ্ধ তখন থাকতে তারা হয় না? কোন একটা মেয়ে যখন হলের বাইরে চলে যায়, তখন কিন্তু তারা আর কোনো ধরনের দায়বদ্ধতা নিতে চায় না। হুম, মানে আপনি দেখেন, হুম, 10টার পরে যদি একটা মেয়ে হলে ঢুকতে না পারে, তার মানে সে হলে ঢুকেই নাই আজকে, এবং তার নিরাপত্তার কিন্তু প্রশাসন হুম, নিচ্ছে না, তার হুম, মানে সে আউট অফ কনটেক্সট একটা জায়গায় চলে গেছে। হুম, তার মানে যে একই সাথে নিরাপত্তার কথা আপনি বলতেছেন, আবার হলেও এন্ট্রি করাতে পারছেন না, তো সেই জায়গাটা আসলে নিরাপত্তার যে জায়গাটা সেটা আসলে কোথায় আমি আসলে বুঝি না। মানে আমার এখনো মনে পড়ে শামসুন্নাহার হলে গত 1 বছর একটা ইনসিডেন্ট হয়েছিল। মেয়েটা 10টার পরে হলে ঢুকতে আসছিল, ঢুকতে পারে নাই, এবং সেই তার একটা আত্মীয়র বাসায় গিয়েছিল মহাখালীতে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মহাখালীর আসার যে রাস্তাটা, সে সিএনজিতে করে আসছিল, এবং তার ফোন বন্ধ হয়ে গিয়েছিল। সিএনজিতে থাকাকালীন তার সাথে যেটা হতে পারতো, সিএনজিওয়ালা তার তার তাকে অনেক কিছু করতে পারতো, সে মারা যেতে পারতো। আহ, অপ্রত্যাশিত ঘটনা, যেটা নতুন নয় বাংলাদেশের, রেপের মতো ঘটনা ঘটতে পারতো। হুম, এবং হুম, সেই এই যে সময়টা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মহাখালী আসার যে সময়টা, তখন আসলে নিরাপত্তাটা কোথায়? সেই যদি হলে ঢুকতে পারতো, তাহলে কিন্তু তার নিরাপত্তা নিয়ে তার শঙ্কিত হতে হতো না। এবং সে একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে গিয়েছিল। মানে এক একটা মেয়ে 10টার পরে সে আসতে আসতে কিন্তু প্রায় 11:30 কিংবা 12টাও বেজে গেছিল। তো ওই সময় তার যে নিরাপত্তা, তার যে মানসিক অবস্থা, সেটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে দেখে আমি আসলে বুঝি না। মানে হুম, এটা হুম, কেমন বিশ্ববিদ্যালয় যে হুম। আসলে আমি মেয়েদেরকে, শুধুমাত্র নারী শিক্ষার্থীদেরকে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা নিরাপত্তা দিব, বাকি 8 ঘন্টা তোমরা যা ইচ্ছা তাই করো, মরেও যেতে পারো, এই আর কি একটা অবস্থা। এবং নিরাপত্তার নামে যে কাহিনীটা করা হয়, আসলে আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয় তো অর্থব একটা প্রশাসন, কখনো নিরাপত্তা দিতে পারে না। ছেলেদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে 24-এর পরে সাম্য হত্যা যে হলো, তাহলে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন কোথায় যায়, তখন হুম, কোথায় হুম, নিরাপত্তা হয়? মানে নারীদের ক্ষেত্রে জিনিসটা একরকম এবং পুরুষদের ক্ষেত্রে কিন্তু একরকম। মানে এই যে লৈঙ্গিক পরিচয়টা বারবার বারবার আমাদেরকে চোখে আঙুল তুলে দেখাচ্ছে যে আসলে নারী হলে তোমার স্বাধীনতা একরকম, পুরুষ হলে তোমার স্বাধীনতা একরকম, সংকুচিত সংকুচিত স্বাধীনতা স্বাধীনতা। স্বাধীনতা এবং একই সাথে নিরাপত্তার মনে হয় যে হুম, হুম, নিরাপত্তা হুম, জিনিসটা এমন যে হুম। নারীদের জন্য নিরাপত্তা হলে একরকম, পুরুষের জন্য একরকম। এখন আরো একটা, এই যে ধরো মানে তাদের ভাষায় সো কল্ড নিরাপত্তার ইস্যু যদি ধরে বলি, নিরাপত্তা কি আসলে বাংলাদেশে বা বিশ্ববিদ্যালয়গুলোতে দিনের বেলা বা যেই সময়গুলোর কথা যদি তারা ধরে বলে, সেইটা কি আসলে সম্ভব দেয়, বা সেটা কি বাংলাদেশ রাষ্ট্র সেটাকে নিশ্চিত করতে পারে? মানে এই আর নিরাপত্তা ইস্যু তো একটা হচ্ছে যে না, শুধু মেয়েদের জন্য না বা হুম, নারীদের জন্য না, এটা তো পুরুষের জন্য একই সাথে প্রযোজ্য হওয়া উচিত হুম, একটা জায়গায় যদি চিন্তা করি। তো যেখানে আসলে আমরা দেখেছি যে আবদ্ধ অবস্থায়ও নিরাপত্তার জায়গাটা নিয়ে আমাদের হচ্ছে যে ফুল কনফিডেন্ট আমরা হতে পারি না, হুম, হুম। তারপরে সেখানে নিরাপত্তাটাই কেন তারা বারবার এক ধরনের এই শব্দটার একটা খেলা দিয়ে তারা সংকুচিত করতে চায়। তো এই এই জায়গাটা নিয়ে তোমার আসলে কিছু বলার আছে কিনা?
বাংলাদেশ রাষ্ট্র আসলে এমন একটা রাষ্ট্র যেখানে আমি যদি বাসায় শুয়েও থাকি, এখানে আসলে কোনো ধরনের নিরাপত্তা নাই। আমরা তো বেশিরভাগ সময় এই যে নিউজ পত্রিকাগুলোতে আমরা দেখি বাসায় মা মেয়ে ঘুমাচ্ছিল, তাদেরকে গলা কেটে মেরে ফেলে চলে গেছে। আমি রাস্তায় হাঁটতে বের হইছি, মাথার উপর থেকে একটা ইট পড়ে আমি মারা গেলাম। আমি মানে আমার এখনো মনে পড়ে ব্যাংকের একজন এডি হিসেবে মাত্র নিয়োগ পেয়েছে, তিনি রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছিলেন, একটা ইট পড়ে মারা গেছে। তারপরে কোন একটা মেয়ে পাঠাও বা উবারে করে যাচ্ছে কোথাও, তাকে একটা রেপ থ্রিটের হুমকি দিয়ে দিল। তারপরে মানে কোথায় আমরা আসলে নিরাপত্তাটা পাচ্ছি? আমি একলা কোনো মেয়ে যদি একটা রাস্তাঘাটে চলাচল করি, সেটা দিনের বেলা, একদম দিনের বেলাতে আমার গলার চেন ধরে টেনে নিয়ে যাচ্ছে। এবং ধানমন্ডিতে এরকম ঘটনা কিন্তু ঘটেছিল, গলার মধ্যে চেন এবং টেনে সেটা নিয়ে। দিনের রাতের কোনো আলাদা ব্যাপার হ্যাঁ, নাই। আলাদা কোনো ব্যাপার নাই। তাহলে এই নিরাপত্তার যে নামটা, এটা শুধুমাত্র সংকুচিত রাখার জন্য একটা প্রসেস মাত্র, শুধু নারীদের শুধুমাত্র নারীদের ক্ষেত্রে। এবং আরেকটা জায়গায় যদি আমি একটু ধরো প্রশ্ন করি, যে ধরো একটা প্রতিষ্ঠান যেখানে নারী পুরুষ উভয়ই পড়ছে, হুম। তাই না? তো সেখানে তো প্রথমত দুই দুই ধরনের আইন হতেই পারে না। এটা তো মানে আবার সংবিধানও কিন্তু বৈষম্য করা যাবে না বলছে, হ্যাঁ। নারী পুরুষ নির্বিশেষে সবার সমান অধিকার। তাহলে তুমি একটু বলো যে বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের জন্য কি কি আইন, পুরুষদের জন্য কি কি নিয়ম বা আইন, এবং পার্থক্যের জায়গাগুলো কি এবং কেন? কেনটা তো বুঝতেছি, মানে কি কি পার্থক্য বলো তো শুনি। সংবিধান মতে তো আমরা জানি যে নারী পুরুষের সবার সমান নিয়ম থাকতে হবে, সবার আইন সমান। এবং বাংলাদেশের ভিতরেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনাটা করছে তাদের ক্ষেত্রেও একই আইন হওয়ার কথা। কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে নারী এবং পুরুষদের খুব ভিন্ন ভিন্ন নিয়ম আছে। যেমন খুবই সিম্পল, আমরা যে আন্দোলনটা করছি হল খোলা বন্ধ এই বিষয় নিয়ে, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি হলে ঢুকতে পারবেন। আপনার হলের বাইরেও অন্য যে হলগুলো আছে, আপনি চাইলেই তাদের সাথে আড্ডা দিতে চলে যেতে পারেন, পড়াশোনা করতে চলে যেতে পারেন, কিংবা আপনার কোনো বাবা মানে আপনার বাবা বা আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা কোনো বন্ধু বান্ধব যদি ঢাকায় এসে থাকে এবং আপনাকে নক দেয়, আপনি চাইলে নির্দ্বিধায় তাদেরকে নিয়ে আপনি হলে ঢুকতে পারবেন। কিন্তু আপনি যদি একজন নারী শিক্ষার্থী হয়ে থাকেন, আপনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের সকল ফি দিচ্ছেন। আপনি যদি অনাবাসিক হয়ে থাকেন, আপনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের যত ধরনের ফিগুলো আছে সবকিছু পরিশোধ করছেন, কিন্তু তারপরও আপনি আপনার হলে ঢুকতে পারবেন না, কারণ আপনি একজন নারী শিক্ষার্থী এবং আপনি কিন্তু ওই হলে অ্যাটাচ, কিন্তু আপনি হলে ঢুকতে পারবেন না। এবং একই সাথে 10টার পরে আপনি হলে ঢুকতে পারবেন না। যদি আপনাকে ঢুকতে হয় তাহলে আপনাকে আগে থেকে পারমিশন নিয়ে রাখতে হবে। এবং পারমিশন নেওয়ার ক্ষেত্রে যেটা হয়, একটা মানুষ বা আমাদের হলে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা তো মানুষ, অবশ্যই তাদেরকে যদি আপনি 10টা বা 12টার পরে ফোন দেন অবশ্যই পাবেন না, কারণ তাদেরও তো একটা ব্যাপার আছে। তো সেই জায়গা থেকে 10টার পরে হলে আপনি কিন্তু ঢুকতে পারতেছেন না। এবং আপনার মা এবং আপনার বোন কিংবা আপনার কোনো বন্ধু বান্ধব ঢাকায় আসছে খুব ইমার্জেন্সি প্রয়োজনে, আপনি ঢুকতে পারবেন না। এবং একই সাথে কিছু কিছু হলের ক্ষেত্রে একটু নিয়মতান্ত্রিক শিথিলতা আছে। যেমন আমি শামসুন্নাহর হলে থাকি, 12টা অবধি আমি লেট গেট এন্ট্রি করতে পারি। লেট গেট জিনিসটাও কিন্তু একটা প্রবলেমেটিক জায়গা। 10টার পরে যে মেয়েটা হলের বাইরে থাকে তথাকথিতভাবে সেই মেয়ে কিন্তু ভালো মেয়ে না। এবং ঠিক আছে, আমি মানলাম যে আমি ভালো মেয়ে না, আমি 12টার পরে আমি 12টার মধ্যে দিয়ে আমি হলে ঢুকবো, কিন্তু অন্যান্য যে হলগুলো আছে সেগুলোও কিন্তু এরকম নিয়ম নাই। তাদেরকে কিন্তু 10টার পরে বা 11টা বা 10:45 এরকমের মধ্যে দিয়ে ঢুকতে হয়, মানে জাস্ট শুধুমাত্র আপনি নারী শিক্ষার্থী বলে। এবং ধরেন আপনি বাসায় যাবেন, আপনাকে কমলাপুর থেকে 6:15 ট্রেন ধরতে হবে, আপনার গেট কিন্তু খুলবে 6টায়, দারোয়ান জেগে থাকবে, সব কিছু চলতে থাকবে, কিন্তু আপনি ঢুকতে পারবেন না। অথবা আমি বাড়িতে গেলাম, বাড়ি থেকে আসলাম রাতের বেলা, আমাকে বাস নামায় দিল ভোর 4টায়, আমি হলের গেটে দাঁড়িয়ে আছি, দারোয়ান আমাকে দেখছে, আমি দেখছি, কিন্তু হলের গেট খুলবে না, কারণ আপনি একটা নারী শিক্ষার্থী এবং যার কারণে আপনি 6টার আগে হলে ঢুকতে পারবেন না। মানে এই যে নিয়মতান্ত্রিক যে ব্যাপারগুলো, এগুলা আপনাকে পোহাতে হবে শুধুমাত্র নারী শিক্ষার্থী বলে। কিন্তু আপনি যদি একজন পুরুষ শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে নিয়ে সব বাড়তি কোনো ঝামেলায় যেতে হবে না। তোমাকে আবার একটু থামাই, তুমি যে একটা শব্দ মাঝখানে বললে ওটা আমার খুব কানে লাগলো, ভালো মেয়ে। এই যে ভালো মেয়ের যে একটা দেওয়া, তকমা দেওয়া, বা একটা কি বলে, কাউকে ভালো মেয়ে বলে সার্টিফাইড করা, প্রশাসক বা বিশ্ববিদ্যালয় বা রাষ্ট্র যেই দিক, সমাজ
তার কি দায়িত্ব এই কাকে ভালো মেয়ে খেতাব দিবে, কাউকে খারাপ মেয়ে খেতাব দিবে? এই তারপরে ধরো যে আচ্ছা, সমাজ সমাজ বাদ দিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় মতো জায়গাগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো অন্তত এই ধরনের আহ, মানসিকতার মধ্যে থাকতে পারে না। তারা তারা কিভাবে এই ধরনের একটা ইয়ের মধ্যে দিয়ে শিক্ষার্থীদেরকে চিহ্নিত করে? আমরা আসলে যারা বাংলাদেশে বসবাস করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি এবং মুক্ত চিন্তার একটা ধারক বাহক হিসেবে, একটা প্রতিষ্ঠান হিসেবে জানি। কিন্তু আদতেই যদি আমরা একটু রিয়েলিটির কথা চিন্তা করি, মানে এই যে আমরা আন্দোলনটা শুরু করলাম, শুরু করার পরপরই আমরা বিভিন্ন প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, আমরা কথাবার্তা বলার চেষ্টা করলাম। আমি নাম মেনশন করছি না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভোস্টের সাথে আমরা যখন দেখা করলাম, তখন তিনি আমাদেরকে একটা কথা বললেন যে 12টার পরে বা 24 ঘন্টা যদি হল খোলা রাখা হয়, তাহলে এই সুবিধাটা কিছু সিলেক্টিভ কিছু মেয়েরা নাকি মিস ইউজ করবে। এখন আপনি মিস ইউজ যে শব্দটা ব্যবহার করলেন, এটা আসলে কোন অর্থে আপনি মিস ইউজ করলেন? মানে একই প্রশ্ন, একই মিস ইউজ কি ছেলেরা করে না? এক্স্যাক্টলি, মানে জিনিসটা কিন্তু একজন নারী, একজন পিএইচডিধারী একজন শিক্ষক, যে একজন হলের অভিভাবক হিসেবে আছেন, তিনি কিন্তু এই শব্দটা করলেন। এবং তিনি একজন নারীও, একজন নারীও, মানে একই সাথে একই সাথে তিনি একজন একজন নারী, পুরুষতান্ত্রিক পিতৃতান্ত্রিক না ধ্যান ধারণার বহনকারী নারী। হ্যাঁ। তো উনার সাথে আমরা যখন সাক্ষাৎ করতে গিয়েছিলাম, উনি যখন এই শব্দটা বললেন, তখন আসলে আমার মানে আর বলার কোনো অবকাশ থাকে না যে আমরা কোন সভ্য সমাজের মধ্য দিয়ে বসবাসটা করছি, যে তথাকথিতভাবে তাদের কাছে জিনিসটা যে মনে হয় যে 10টার পরে যে মেয়েটা হলের বাইরে থাকবে সে হয়তো কোনো ভালো কাজ করছে না, কিন্তু তারা কিন্তু দেখছে না যে মেয়েটা আচ্ছা ভালো কাজ করছে না কথার কথা ধরে নিলেও সেই ভালো কাজ করছে কি করছে না সেটার মানদণ্ড তারা কেন বিচার করবে? আমাদের প্রশ্ন মানে সেই রকম কিছু কি বলা আছে এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে এটা ভালো কাজ, এটা খারাপ কাজ, এবং তোমাদের এরকম কোনো দাশখত দেওয়ার দিয়ে কি তোমরা ভর্তি হয়েছিলা? মোটেও না। কিন্তু এই যে মানে মানে কোনো লিখিত কোনো কিছু নাই, আমি কি কাজ করব না সেটা কি আমাকে বিশ্ববিদ্যালয় ঠিক করে দিবে? মানে এই যে কথার জালে মানে মেয়েদেরকে বিভিন্নভাবে সংকুচিত করার যে প্রক্রিয়াটা, মানে সেটা খুব চমৎকারভাবে চলছে। মানে একটা মেয়ে যে আসলে সে বাসা থেকে কোনো টাকা পয়সা পাচ্ছে না, তাকে টিউশনি করে থাকতে হচ্ছে, কিংবা একটা মেয়েকে পার্ট টাইম চাকরি করতে হচ্ছে। ঢাকা শহরের জ্যামের কথা আমরা কে না জানি, কিন্তু এই যে নিয়মতান্ত্রিক জটিলতার কারণে হয়তোবা তাকে অফিস থেকে কিংবা টিউশন থেকে ফিরতে হলে 10টার একটু লেট হয়ে যাচ্ছে, তারপরে তাদেরকে বিভিন্ন ধরনের তকমা দেওয়া হচ্ছে। মানে তথাকথিত ভালো মেয়ে খারাপ মেয়ে একটা ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। মানে এই কথাগুলোর মানে মেয়েদেরকে, নারীদেরকে সংকুচিত করার প্রথম এবং একমাত্র প্রধান হাতিয়ার হলো নারীদেরকে চরিত্র হনন করা। মানে আপনি যতই ভালো গবেষক হন, আপনি ভালো একাডেমিশিয়ান হন, ভালো শাসক হন, ভালো প্রশাসক হন, আপনাকে প্রথমেই যে জিনিসটা ফেস করতে হবে, এই নারীটা কিংবা এই মেয়েটা বোধহয় ভালো না। মানে এই যে জটিলতার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়, এবং অবরোধ বাসিনীর সাথে যারা সংশ্লিষ্ট আছে, আমরা যখন মিডিয়াগুলোকে ফেস করি, এই যে কমেন্ট সেকশনগুলোতে আসলে যেতে পারি না। আমাদেরকে বারবার একটা কথা বলা হচ্ছে, আমাদের নাকি ব্যবসায় লস হচ্ছে। মানে তাদের কি ধারণা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নারীরা এই ব্যবসার খদ্দের তো ওরা, যারা বলতেছে যদি তোমাদের ব্যবসায় লস হয়, জানি না এটা রাখবে কি রাখবে না, কিন্তু আমি এই শব্দটা বলতে বাধ্য হচ্ছি, যদি তোমাদের ওরা যেই মিন করে বলছে, তো সেই ব্যবসার খদ্দের ওরা না হলে তোদের জানার কথা না। এক্স্যাক্টলি, মানে তাদের কি মনে হয় তাদের মতো লাইফলেস, যাদের জীবনে কোনো কিছু নাই, সেই যে কোন একটা কর্নারে বসে আমাদেরকে কমেন্ট করছে, আমরা কি তাদের কথাগুলোকে আসলে গ্রাহ্য করছি? মানে কি অদ্ভুত একটা জীবনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম নীতি কি হবে সেটা আমরা সিদ্ধান্ত নিব কি নিব না, সেটা নিচ্ছে সেই যে একটা কর্নারে বসে, বাংলাদেশের কোন একটা কর্নারে বসে সেই লোকটা, সে আমাকে পরামর্শ দিচ্ছে কেন আমি রাতের বেলা চলাচল করি, সেই লোকটা পরামর্শ দিচ্ছে কেন আমি 10টার পরে টিউশনি করি, কিংবা সে আমাকে এই পরামর্শটা দিচ্ছে যে মানে একটা খুবই দুঃখজনক ঘটনা আমার কাছে আসলে শেয়ার করতে হবে। সুফিয়া কামাল হলে একজন নারী শিক্ষার্থীর বাবা মারা গিয়েছিল রাতের বেলা, তখন বোধহয় 12:45 বাজে। তো সেই খবরটা জানার পরে খুব স্বাভাবিকভাবে একটা পরিবারের একটা মানুষ মারা গেলে আমাদের কেমন হয়, খুব স্বাভাবিকভাবে তাকে আমরা এক পলক দেখতে চাওয়ার জন্য যাই, কিংবা তখন আসলে কোনো কিছুই তো কাজ করে না, তখন পৃথিবীতে অনর্থক হয়ে যায়। তো ঠিক সেই মুহূর্তে আপনি যখন হল থেকে বেরোবেন, মানে আপনার বাবার লাশ আসলে ঢাকা মেডিকেলে আছে, আপনাদেরকে আপনার পরিবারের মানুষজন নিতে আসছে, কিন্তু ঠিক ওই সময়ের মধ্যে আপনি কিন্তু হল থেকে বেরোতে পারবেন না, কারণ
আপনাকে পারমিশনটা নিতে হবে। মানে ওই আপুটার হল থেকে ওই দিন বের হইতে ভোর 4টার সময় লেগে গিয়েছিল এবং তাকে নিজ হাতে অ্যাপ্লিকেশনটা লিখতে হয়েছিল। এবং ওই এই অ্যাপ্লিকেশনে সময় ক্ষেপণের কারণটা কি? কারণ ভোর মধ্যরাত 12টা, ওই সময় যদি আপনি হাউস থেকে ফোন দেন সে ফোন ধরবে না, আপনি যদি প্রপোস্টকে ফোন দেন খুব স্বাভাবিকভাবে সেও ফোন ধরবে না, এবং তারা যতক্ষণ না পর্যন্ত ফোন না ধরছে আপনি কিন্তু বের হতে পারবেন না। মানে আমরা তো এই সমস্যাগুলো অ্যাড্রেস করতে চাই। এখানে তো আমাদের মানে মানে সামষ্টিক সুবিধা বাদে আমাদের ব্যক্তিগত মানে কোনো সুবিধা নাই তো। মানে আমরা আসলে কেন আন্দোলনটা করছি? এই যে প্রতিনিয়ত সাইবার বুলিং এর শিকার হচ্ছে, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খারাপ অবস্থার এইগুলো মধ্যে নিয়ে সম্মুখীন এই হচ্ছি। যে প্রতিনিয়ত যে সাইবার স্পেসে তোমরা আক্রমণের শিকার হচ্ছ, বিশেষ করে তোমরা যারা একটু ভোকাল, হুম হুম হ্যাঁ, সাধারণ মেয়েরাই তো হয়, হুম আমরাই হই, বা তোমরা যারা ভোকাল তোমরা তো অলওয়েজ হচ্ছ, তো অলওয়েজ এইগুলোর এগেনস্টে এগুলো কি তাদের নজরে কখনো পড়ে এবং সেটার এগেনস্টে প্রশাসন কি কোনো ধরনের ব্যবস্থা নেয়, বা প্রশাসন কি এই বিষয় নিয়ে কথা বলে তোমাদের নিরাপত্তা নিশ্চিত করার ইস্যুতে? তখন কোনো কিছু ধরনের কথা বলে না। এবং বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী যে সেলটা চালু থাকার কথা, সেটাও কোনো ধরনের ব্যবস্থা আমরা কখনো দেখতে পাইনি। তোমরা সেখানে অভিযোগ দিয়েছিলে? অনেক অভিযোগ দিয়েছিলাম আমরা। আমি যেহেতু ডাকসুর মতো জায়গায় আছি, যখন কোনো একটা নারী শিক্ষার্থীকে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, আমি বারবার প্রক্টরের কাছে দৌড়াচ্ছি কিন্তু কোনো সমাধান পাচ্ছি না। তারা শুধুমাত্র একটা তদন্ত কমিটি করে দেয়। সেই তদন্ত কমিটির যে রেজাল্টটা, যে ইনভেস্টিগেশনের যে রেজাল্টটা আমরা কখনোই দেখতে পাই না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, শামসুন্নাহর হলের নির্বাচিত একজন পাঠ্যক্ষ সম্পাদক, সে 10টার পরে মল চত্বরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কিন্তু একটা বার্থডে সেলিব্রেশন করতে গিয়েছিল। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক যে প্রক্টরিয়াল টিমটা আছে, তাকে গিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে টিমটা আছে তারাই হয়রানিটা করেছিল। তাকে তার বাবা মাকে ফোন দেওয়ায় সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা বিভিন্ন ধরনের হেনস্থার শিকার করেছে। মানে এটা তো ভীষণ অমর্যাদাকর। অমর্যাদাকর। আর ও নিজেই তো জানে, তার তো নিজের কাছে এই ইয়েটা আছে যে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কি ছাত্রী না। হুম হুম মানে এটা জাস্ট তাকে একটা অমর্যাদাকর পরিস্থিতির মধ্যে ফেলার জন্যই হুম হুম এই 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 ধরনের জিনিসটা করা হচ্ছে। কিন্তু ওই মেয়েটা যদি মেয়ে না হয়ে যদি পুরুষ হতো তাহলে কিন্তু এটা তাকে খেয়ালই করতো না খেয়াল কোথায় করতোই যাচ্ছে, না। কেউ কি দেখছে, হ্যাঁ, দেখছেও না হয়তো, মানে মানে এটা দেখে যদি না হয়তো, এই যে বলছি কেন। নিরাপত্তার নামে তারা যেটা বলে যে মেয়েদেরকে তাড়াতাড়ি হলে ঢুকতে হবে, কিন্তু আবার ওই নিরাপত্তার নামে তারাই নিজেরা এসে হ্যারাসমেন্টটা করে। মানে হুম খুবই কন্ট্রাডিক্টরি। আপনি নিরাপত্তার নামে আমাদেরকে সংকুচিত করছেন, আবার আপনি নিরাপত্তা দিতে পারবেন না বলে আরেকটা মেয়েকে প্রশাসন কর্তৃক হয়রানিটা করছেন। খুব চমৎকার ব্যাপার। এভাবেই চলছে আর কি, উদ্ভুত হুম হুম। উটের উপর চলছে আমাদের এই পৃথিবী। হ্যাঁ, আর একটা দেশের নিরাপত্তা, একটা প্রতিষ্ঠানের নিরাপত্তা বলি, বা একটা নির্দিষ্ট জায়গা যে কোনো ক্ষেত্রে নিরাপত্তার কথা বলি, এটা তো আমাদের যে সাংবিধানিক অধিকার, সেখানেই বলা আছে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে, এরকম করেই বলা আছে না। হুম হুম তো সেইখানে তো সেই নিরাপত্তার জায়গাগুলোর ক্ষেত্রে যদি এইরকম একটা ওই যে সিলেক্টিভ নিরাপত্তা এবং সোকল নিরাপত্তার নামে একটা অংশকে আমি থামালাম, আরেকটা অংশকে আমি অবাধ স্বাধীনতা দিলাম, এবং হুম 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 তার কোনো কিছু নিয়েই আমি কোনো মাথা ব্যথা দেখালাম না, এই জায়গাগুলো হচ্ছে যে মানে তারা খুব সহজেই ইয়ে করে ফেলছে আর কি, মানে আড়াল করে ফেলছে, বা নিজেদেরকে এক ধরনের দায়িত্ব না নিয়ে বা দায়িত্ব থেকে নিজেদেরকে সরিয়ে ফেলা, এরকম একটা চিন্তা করছে। আরেকটা জিনিস আমি একটু আলাপ করতে চাই, যেটা হচ্ছে যে তোমাদের যে আন্দোলনটা চলছে, হুম এটা তো ধরো যে এর আগে 94 95 সালে তোমাদের সিনিয়ররা হুম হুম যারা হুম তখন করেছিলেন, তখন তো আরো রেস্ট্রিকশন হ্যাঁ ছিল। হ্যাঁ সেটার তাদের এই আন্দোলনের প্রেক্ষিতে আজকে এই পর্যন্ত হুম এসছে। হুম সেটা এখন রাত 10টা হয়েছে বা 11টা হয়েছে কিছু কিছু হলের ক্ষেত্রে। মানে আমাদের যেটা হচ্ছে যে সবসময় একটা অর্জন করতে হলে একটা ধাক্কা দিয়ে অর্জন করতে হচ্ছে, হ্যাঁ এবং এই ধাক্কাটা না দেওয়া পর্যন্ত তারা আসলে সবসময় একটা সবকিছু নিজেদের কুক্ষিগত করে রাখা, নিজেদের একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, হুম সেরকম জায়গার মধ্যেই থাকতে চায়। এবং তোমাদের এই আন্দোলনের জায়গায় এই প্রশ্নটা এই জন্য করছি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বলো বা ছাত্ররা বলো বা উভয়ই বলো, তাদের প্রতিক্রিয়া কেমন? তারা কি তোমাদের সাথে আসছে সংহতিতে, বা তারা কি নিজ নিজ বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম কিছু করার কি প্ল্যান করছে, বা তোমরা কিছু কি তাদের মধ্যে ভাবনাটা দিয়েছো কিনা? আমরা আসলে অবরোধবাসীর পক্ষ থেকে একটা ওপেন কল দিয়েছিলাম যে আমাদের যে 3টা দাবি আছে সেই 3টা দাবির সাথে
তিনটা দাবি একটু বলবে? হ্যাঁ, ৩টা দাবি হলো ছাত্রী হলের যে বৈষম্যমূলক সান্ধ্য আইন আছে সেটা বাতিল করতে হবে এবং ২৪ ঘন্টা যাতায়াতের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং দ্বিতীয় যে দাবি সেটা হলো বৈধ আইডি কার্ড দেখানো সাপেক্ষে সকল ছাত্রীকে মানে ছাত্রীদেরকে যে কোনো হলে প্রবেশ অধিকার এবং অনুমতি সাপেক্ষে রাত্রি যাপন করারও পারমিশন দিতে হবে। এবং ৩ নম্বর যে দাবি সেটা হচ্ছে মা বোন সহ নারী স্বজনদেরকে হলে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। এবং অন্য হলের হলেও? হ্যাঁ, আমরা তো আচ্ছা। আসলে নিজেদের হলেও ঢুকতে পারি না, অন্য হলে ঢুকতে যাওয়াটাও তো একটু বিলাসিতা। কেউ তারপরে তো আমরা আন্দোলনটা করে কিন্তু যাচ্ছি। তোমার মাঝখানে তুমি অবশ্যই ওইটার উত্তর দিবে যে অন্যদের সম্পৃক্ত করো কিনা, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আমি মাঝখানে একটা ছোট নিজের অভিজ্ঞতা একটু শেয়ার করি। হুম। আমি কিন্তু মানে তখন এই আইনগুলো মনে হয় ছিল না। আমি জাহাঙ্গীরনগরেও একটা রাত কাটিয়েছি। ধরো এখন থেকে ২০-২৫ বছর আগে আমাদের হুম। আমি তখন থিয়েটার করতাম। তো আমাদের একটা শো ছিল, তারপর রাত হয়ে গেল। তো আমাদের বড় আপুরা ছিলেন, অনেকে ছিল, বললো হুম, যে হুম। আমরা তাইলে থেকে যাই হুম, রাতে, হুম। সকালবেলা ক্যাম্পাসটা দেখে তারপরে ফিরবো ঢাকায়। হ্যাঁ, আবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েও রোকেয়া হলে আমি রাত কাটিয়েছি। তখন তো তার মানে লিবারেল ব্যাপারটা ছিল, মানে তখন তো তাহলে আমি তো ওখানে পড়িনি বা আমি হলেরও ছিলাম না। তখন তো আমি কোনো বাধার সম্মুখীন হই নাই, মানে বা আবার শুনিও নি এরকম কিছু। মানে এটা আচ্ছা, এটা তোমরা জানো কিনা জানি না, আমি বললাম। এবার তুমি এটা এবার আমি জানতাম না আসলে। আমি আমি আম আমি তো নিজে কাটিয়েছি, এজন্য আমার আচ্ছা, আচ্ছা, অভিজ্ঞতা হ্যাঁ। আমি বললাম। আমি তো ২টা হলের কথাই আমি হ্যাঁ, বললাম, হ্যাঁ। মানে ২টা বিশ্ববিদ্যালয়ের কথাই বললাম আর আচ্ছা। কি। আমাদের এখানে আসলে আমি আমি বিশ্ববিদ্যালয়ে আসি করোনার পরে ২২ সালের দিকে। তো তখন থেকেই দেখছি আসলে হুম, আ হুম। এই যে এখন একটা সিস্টেম চালু আছে লেট গেট, সেটা কিন্তু ওই যে ২৪ এর আগ পর্যন্ত কিন্তু ছিল না। এখনো মানে অনেকগুলো হলেও নাই। তখন তাহলে টাইমটা কোন পর্যন্ত ছিল? ১০টা পর্যন্ত ছিল। আচ্ছা, এখন কিছু, কিছু হলে ১২টা। ১২টা পর্যন্ত শিথিল এবং সব জায়গায় কিন্তু ১২টা না। তো আমার কাছে যে মনে হয় মানে আপনি যেটা বললেন মানে একদম ৯৪-৯৫ সাল থেকে যে আন্দোলনটা হয়ে আসছে মানে কিছু একটা ধাক্কা দিতে হয়। তারপরে একটু কিছু আমরা অর্জন করতে পারি। ১ম এ ৭টা অবধি আসলো। এরপরে ৮টা অবধি এবং পরে ১০টা অবধি। কিন্তু আসলে এই ধাক্কাটা আসলে আমরা আরো কিভাবে দিতে পারি? এখানেও একটা গল্প আছে। গল্প না ঠিক মানে একদম ঘটনা আমাদের চোখের সামনে ঘটা। বঙ্গমাতা হলের একটা আপু রাতের বেলা অসুস্থ হয়ে গিয়েছিল। অ্যাম্বুলেন্স আসতে দেরি হয় এবং অ্যাম্বুলেন্স না আসা অবধি হল থেকে বেরোতে পারেনি এবং তাকে কিন্তু মারা যেতে হয়। হ্যাঁ, ঠিক একই ১.৫ বছর আগে। তাহলে একজন শিক্ষার্থী যে মারা গেল এবং সেটা কি কারণে নিয়মতান্ত্রিক জটিলতার কারণে। ঢাকা মেডিকেল থেকে কিন্তু বঙ্গমাতা হলের ডিসটেন্স খুব বেশি না। ক্যাম্পাসের মধ্যে আর কতটুকু দূরত্ব হ্যাঁ, হতে পারে? তাহলে এই যে আপুটা দেরি হলো কি, মানে তাদের ইয়েটা ছিল কি? জটিলতাটা কোথায় ছিল? আপনি একটু অসুস্থ হয়ে গেলেন, আপনি তৎক্ষণাৎ মুহূর্তে হসপিটালে যেতে পারছেন না। বেরোতে কারণ পারছি আপনি না। আপনি বেরোতে পারছেন না। অ্যাম্বুলেন্স না আসা অব্দি যেতে পারছেন না এবং অ্যাম্বুলেন্স তখনই আসবে যখন কোনো মানে হাউস টিউটর কল করে দেয় বা পারমিশন দেয়। মানে কোনো শিক্ষার্থী সেটা করতে পারবে না। কোনো ছাত্রী সেই পারমিশন ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনি যদি মানে এটা গতকালকেও আমার সাথে হয়েছে। আমি ১০টার পরে একটু হল থেকে বেরোতে চাচ্ছিলাম। তখন ১০টা ৩ বাজে। ১০টা এবং ১০টা ৩ এর মধ্যে ডিফারেন্সটা কি? দারোয়ান আমাকে জিজ্ঞেস করছে আমি কই যাব? মানে ১০টা এবং ১০টা ৩ কোনো ডিফারেন্স নাই। এমনিতেও তো ১০ মিনিট পর্যন্ত একটু শিথিল করে রাখা হয়। কিন্তু গতকালকেও আমি এটা ফেস করেছিলাম। যখন আমরা মিছিলটা করব এরকম একটা অবস্থা তখন। এবং একটা আপুকে জীবন দিতে হলো এই নিয়মতান্ত্রিক জটিলতার কারণে। সেটা নিয়ে কখনো কোনো ধরনের হৈরর আমরা দেখতেও এটা পাইনি। এটা কোনো রকমের নিউজ মিডিয়াতেও আসেনি। না, আমরাও শুনিনি। আমি তো শুনিনি, আমি হ্যাঁ, বলতে পারবো। আর এটার কোনো তদন্ত বা কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা প্রশাসনের নড়ে চড়ে বসা? কোনো কিছুই হয় নাই। কিন্তু যদি এটা একজন পুরুষ শিক্ষার্থীর ক্ষেত্রে হতো তাহলে কিন্তু ঠিকই একটা আলোচনা, একটা আলোড়ন সৃষ্টি করার মতো হতো। এই যে নীরবে নিভৃতে একটা মানুষ মারা গেল শুধুমাত্র নিয়মতান্ত্রিক জটিলতার কারণে বা শুধুমাত্র নারী হওয়ার কারণে, সেই যদি তৎক্ষণাৎ চিকিৎসাটা পেত তাকে তো হয়তো মৃত্যুবরণ করতে হতো না। তাহলে আর কতটা নারীরা ত্যাগ স্বীকার করলে আসলে পুরুষদের মতো মানুষ হিসেবে বেঁচে থাকার মতো যে অধিকারটা সেটা কখন পাবে? এই আর কি একটা কথা। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের নিয়মতান্ত্রিক জটিলতা নাই।
এবং মানে তারা নিজেদের মতো করে চলাফেরা করতে পারে। এবং এটা আসলে আমি মানে জনমত দেখার চেষ্টা করছি, মানে সবারই একটা কথা। হ্যাঁ, তুমি পাশাপাশি ওইটাও বলো যে অন্যান্য, আমি যে প্রশ্নটা করছিলাম যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আমাদের বা বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা মেডিকেলের অনেক ছাত্রীরা পড়াশোনা করে, তাদের কোনো ধরনের ঝামেলা নাই। বুয়েটের ছাত্রীরা পড়াশোনা করছে বিশ্ববিদ্যালয়ের পাশে, তাদের কোনো ঝামেলা নাই। জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো ঝামেলা নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো ঝামেলা নাই। ঝামেলাটা শুধুমাত্র আমাদের ক্ষেত্রে। মানে তাদের কিন্তু এই যে 10টার পরে হলে ঢোকা না ঢোকা নিয়ে কখনো কোনো ধরনের সমস্যা ফেস করতে হয় নাই, কিন্তু আমাদের ঢাকার বাইরে ও বিশ্ববিদ্যালয়গুলো, ধরো ঢাকার বাইরে চিটাগং, মানে চিটাগং ঢাকার রাজশাহীতে সান্ধ্য আইন চালু আছে। এটাই। এবং অনেকগুলো যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতেও একই অবস্থা, আমি মানে জানি, শুনেছি। দুইটা আর কি, যদি আমরা একটা সিনারিও গুলো কম্পেয়ার করার চেষ্টা করি, মানে নিরাপত্তার নামে যদি আসলে আমাদেরকে মানে হলে ঢুকতে হয়, তাহলে ঢাকা মেডিকেল এবং বুয়েটের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো ডিফারেন্স নাই, একটা দেয়ালের মধ্যে, মানে তাইলে ঝামেলাটা কোথায় আসলে, এই আর কি। কিন্তু আমি দেখেছি সচেতন যারা শিক্ষার্থী আছে, যারা মানুষ হিসেবে মানুষকে সম্মান দিতে প্রস্তুত, এই ধরনের শিক্ষার্থীগুলো, সেটা যে কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন, তারা কিন্তু আমাদের সাথে সংহতি জানাচ্ছে। এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে টিএসসি ভিত্তিক যে সামাজিক সংগঠনগুলো আছে, ছাত্রদের যে সংগঠনগুলো আছে, শিক্ষকদের নেটওয়ার্ক যেটা আছে বিশ্ববিদ্যালয়ের, তারা আমাদের সাথে সংহতি জানিয়েছে। এবং নারী যে সংগঠনগুলো আছে, নারী পক্ষ কিংবা হচ্ছে রেড ফেমিনিস্ট ব্লক, তারপরে হচ্ছে বিভিন্ন ফটোগ্রাফার, ইন্ডিভিজুয়াল অনেকে আমাদের সাথে সংহতিটা জানাচ্ছে। হ্যাঁ, কিন্তু তারপরও আমি আবারও ওইটা বলতে চাই যে তোমাদের যে অবরোধ বাসিধি যে মুভমেন্টটা শুরু হলো, এইটা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে গেল না কেন? মানে ম্যাক্সিমাম জায়গায় যেহেতু এই সান্ধ্য আইনটাই রয়ে গেছে, এখানে একটা কানেকশন আমি খুঁজে পাই। এই যে আমরা একটু আগে যে আলাপটা করলাম, তথাকথিত ভালো মেয়ে খারাপ মেয়ে, যখন এই আলোচনাটা আসে, অনেকেই আসলে এই জিনিসটা ফেস করতে চায় না। যেমন আমার হলের লেট এন্ট্রির যে খাতাটা যদি আমি দেখি, তাহলে প্রায় প্রতিদিন 100 থেকে 150 মেয়ে কিন্তু লেট গেটের যে যাতায়াত ব্যবস্থা সেটা কিন্তু ব্যবহার করে। কিন্তু যখন আমরা কোনো একটা প্রোটেস্টে নামি, কোনো একটা মিছিল করি, কিন্তু এই মেয়েগুলা কিন্তু আসে না। খারাপ মেয়ে হতে চায় না, কিন্তু ফ্রি রাইড করতে চায়। তারা কিন্তু সুবিধাটা ভোগ করতে চায়, পুরোটাই নিবে, কিন্তু আন্দোলনে সেই সুবিধাটা তোমরা কয়েকজন তথাকথিত খারাপ মেয়ে হয়ে এনে দিবে। এই জিনিসটা আমাদেরকে করতে হয়। এটা তো আমরা হয়তো হাসছি, কিন্তু আসলে আমাদের নিজেদেরই একদম এই যে খারাপ মেয়ে ভালো মেয়ে, এই যে একটা বাইনারির মধ্যে ঢুকায় দেওয়া বা একটা ট্যাগিং এর মধ্যে, এই ধারণাটাকে আসলে ভেঙে চুরে দিতে হবে। হ্যাঁ, আমাদের এটাই প্রচেষ্টা যে এই জিনিসটা আমরা পাত্তাই দিলাম না, আমরা পাত্তা দিচ্ছি না বলে কিন্তু আমরা একটা জায়গায় দাঁড় করিয়েছি। এবং এটা তোমরা তো আছোই, বলছে যে ওই যে যাদের মধ্যে এটা, ওদেরকেও বলতে হবে যে জিনিসটাকে একদম মানে অপ্রাসঙ্গিক করে ফেলা আর কি, যাকে বলে যে এটাকে আমরা করলাম না, গুনলামই না, আমরা যে বলি না তো গোনায় ধরলাম না টাইপের ব্যাপার। তো এটা যদি করা যায়, তাহলেও হয়তো অন্তত সোসাইটির ভালো মেয়ে খারাপ মেয়ে ওই পর্যন্ত না হয় ঘরে ঘরে বা পরিবারগুলো বা আত্মীয় স্বজনের মধ্যে থাকলেও, বিশ্ববিদ্যালয়ের মতন এরকম প্রোগ্রেসিভ জায়গাগুলোতেও যদি আমরা এই জিনিসটাকে করা, মানে তোমরা যদি সেটা করতে পারো, আমরা তো এখন আর তোমাদের জায়গায় নেই, তোমাদের হাতেই এখন সবকিছু, এটা মনে হয় একটা হ্যাঁ, আমাদের জায়গা থেকে আসলে আমরা অনেক চেষ্টা করছি। এবং গতকালকে খুব বেশি জন না, আমরা 10-12 জন মিলে হলের অভ্যন্তরে একটা মিছিল করলাম। এবং সেই মিছিলের যে আওয়াজটা আমাদের যে 3টা বিল্ডিং আছে, 3টা জায়গায় খুব ভালো মতো ছড়িয়ে গেল। এবং অনেকেই মানে বারান্দা থেকে 5 তলা থেকে আমাদের সাথে সংহতি জানাচ্ছে। তার মানে সেও কিন্তু মনে প্রাণে চায়। এবং না, আমরা আরেকটা জিনিস করেছিলাম, প্রতিটা হলের গ্রুপে, মানে হলের অভ্যন্তরে একটা গ্রুপ থাকে সোশ্যাল মিডিয়াতে, এবং কমন একটা গ্রুপও আছে, 2-3টা গ্রুপ আছে। সেই জায়গায় আমরা একটা ভোটিংয়ের সিস্টেমটা করেছিলাম। এবং বেশিরভাগ সব জায়গায়, মানে প্রত্যেকটা জায়গায় 98%, 90%, 80% আমাদের পক্ষে ছিল। মানে এটা খুব স্বাভাবিক একটা আলাপ যে ভাই, তুমি পুরুষ হলে যে অধিকারটা পাচ্ছ, যে সুবিধাটা পাচ্ছ, আমিও তাই পেতে চাই। এখানে কোনো ভালো খারাপ মন্দ এটা নিয়ে কোনো আলোচনা হওয়ার প্রশ্নই আসে না। ডেইলি প্রয়োজনীয় বিষয় এটাই তো। আমাদের সাথে কিন্তু অনেকেই সংহতিটা জানাচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে ওই আর কি, বাংলাদেশে যেটা হয়, হয়তো আরেকটা ধাক্কা যদি আমরা না খাই, ততক্ষণ না পর্যন্ত কারোর আসলে মাথা ব্যথা হচ্ছে না। এবং এখানে তো একটা রাজনীতি আছে,
মানে দুনিয়াতে আসলে যা কিছু হয় সবকিছুর একটা রাজনীতি হয়। যদি অবশ্যই, সেটা আমার পক্ষে অবশ্যই। না যায় তাহলে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চুপ করে চুপ থাকবো। করে থাকি। যখন আমার জিনিসটা ফেভারে যাবে, আমি একটা সুবিধা লাভ করতে পারবো, তখন কিন্তু জিনিসটা হুম, নিয়ে তোড়জোড় শুরু হয়। হুম, এবং হুম। সেই রাজনীতিটা এখনো পর্যন্ত আমার মনে হয় একটু একটু স্থির অবস্থায় আছে। যদি এমন হয় যে ওই যে আমরা মানে সচরাচর নির্বাচনের আগে যেরকমটা দেখি, নির্বাচনের আগে সবাই প্রগতিশীল হয়, সবাই সকল ধর্মকে সম্মান হ্যাঁ, করে, হ্যাঁ, সকল হ্যাঁ, এবং জাতিগোষ্ঠীর অধিকারের অনেকে কথা বলে, মাথায় হিজাব হিজাব টিজাব পরে, না, আবার যখন দরকার হয় আমি খুব প্রোগ্রেসিভ তখন আবার হিজাব খুলে হিজাব ফেলে। খুলেও ফেলে। হ্যাঁ, আবার যখন যেখানে আমাকে দেখাইতে হবে আমি খুব একজন ধর্মপ্রাণ, সেখানে আবার ওইটা পড়া হয়। হুম হুম হুম। তো তো এই এই আর কি, যখন তাদের রাজনীতির প্রয়োজনে, সুবিধার প্রয়োজনে যখন যেভাবে ব্যবহার করা যায় ঠিক সেভাবে করে। এবং আমার ধারণা এটা নিয়ে যদি কোনো ধরনের রাজনৈতিক ফায়দা লুটানো যায়, হুম, তখন হুম, কিন্তু সব পক্ষরা এসে জড়ো হবে। খুব হুম, হুম, তাড়াতাড়ি আমরা দাবিটা হুম। হয়তো বা পাবো। অবশ্যই তোমাদের সেই দাবির প্রতি আমাদের একটা সংহতি তো থাকবে, এবং তোমরা সাফল্য পাবে সেটাও চাই। এখন আরো একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে এই যে তোমাদের দাবি, এই দাবির সাথে ধরো আমরা তো এতক্ষণ নারী, শুধু নারীরা হুম হুম কতটুকু হুম এসেছে, সমর্থন দান জানিয়েছে সেটা নিয়ে আলাপ করলাম, কিন্তু ছাত্র সংগঠন মানে তোমার বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে বিভিন্ন সংগঠনগুলো হুম হুম আছে, হুম রাজনৈতিক সংগঠন, না আর কি, হুম তুমি হুম তো হুম। বলতেছিলে সাংস্কৃতিক সংগঠনের হ্যাঁ। কথা, কিন্তু রাজনৈতিক সংগঠনগুলো, বিভিন্ন দলের যে ছাত্র সংগঠন, তারা কি এসেছে, বা ইন্ডিভিজুয়াল ছাত্ররা কি আসছে, বা তারা কিভাবে মানে তারা তোমাদের সাথে শক্তি দিচ্ছে কিনা বা শক্তি হয়ে দাঁড়াচ্ছে কিনা? আহ, এখন বিশ্ববিদ্যালয়ের যত সব ছাত্র রাজনীতির যে সংগঠনগুলো আছে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন, এরা আমাদের সাথে একদম অফিসিয়াল জায়গা থেকে স্টেটমেন্ট দিয়ে সংহতি জানিয়েছে। বাম সবগুলো হচ্ছে যে সবগুলো বাম বাম ধারার হ্যাঁ। ছাত্র সংগঠন, কিন্তু বুঝতে ক্ষমতাসীন দলের যে ছাত্র সংগঠন, কিছু মানুষজন ব্যক্তিগত জায়গা থেকে আমাদের সাথে সংহতি জানিয়েছে, কিন্তু সাংগঠনিক জায়গা থেকে তারা মানে সংহতি জানায় নাই। এবং একই সাথে বাংলাদেশ ছাত্র শিবির, এবং একই সাথে তারা কিন্তু ডাকসুতেও বিলং করতেছে, হুম, তারাও কিন্তু আমাদের সাথে সংহতি জানায় নাই। হুম। এবং আর অন্যান্য যেসব ছাত্র সংগঠনগুলো আছে রাজনৈতিক যেগুলো, সেগুলো আসলে এখনো পর্যন্ত আমাদের সাথে সংহতি জানায় নাই। বরং তারা জিনিসটাকে যেভাবে করতে চায়, হয়তোবা একটু সময়টাকে শিথিল করতে চায়, আর একটু এক্সটেন্ড করতে চায়, কিন্তু 24 ঘন্টা খোলা রাখার যে দায়টা, সেটা ডাকসুও করছে না, মানে সাংগঠনিকভাবে আমি ব্যক্তিগতভাবে করছি, আর দু একজন সদস্য করছে, কিন্তু অফিসিয়াল জায়গা থেকে কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত ডাকসু নাই, মানে নাই, এই এটার জায়গায় নাই। ধারে কাছেই নাই। অথচ ডাকসুর হওয়ার কথা ছিল কি, হুম। মানে সে তো ছাত্রদের বা ছাত্রীদের অধিকার নিয়ে তো কথা বলবে, কিন্তু সেই জায়গায় তারা একটু নিশ্চুপ আছে আর কি। এবং একই সাথে এটা আরেকটা ঘটনাও আমাকে বলতে হয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে ক্যাফেটেরিয়াতে একটা নারীর জোন করা হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটার জন্য কিন্তু আপনাকে কোনো জনমত সংগ্রহ করতে হয়নি, হুম, সেটার জন্য আপনাকে কোনো ধরনের স্বাক্ষর নিতে হয়নি, কোনো ধরনের রাজনীতির মধ্যে দিয়ে যেতে হয়নি। কিন্তু যখন আমরা একটা সামগ্রিকভাবে সবাই যেটা সুবিধা করতে পারবে সেই জায়গা যখন আমরা করছি, তখন আমাদেরকে বিভিন্ন ধরনের সমালোচনা করতে হচ্ছে। এটা যে ফিমেল জোনটা করা হয়েছে, সেটা আমার কাছে মনে হয় যারা পর্দা করে ওই সব ছাত্রীদের জন্য। কিন্তু আমি তো বৌদ্ধ কমিউনিটির, আরেকজন আমার বন্ধু আছে, সে খ্রিস্টান, সে হিন্দু, তাদের তো এই জিনিসটা প্রয়োজন নাই। কিন্তু আমরা কেউ তারপরে কিন্তু প্রশ্ন না, তুলছি সবচেয়ে না। বড় কথা যে যারা মানে কেউ চেয়েছে কিনা। কেউ কিন্তু চায় নাই, হ্যাঁ, মানে কেউ নিজে থেকে মানে চাই না যে আমার এই জিনিসটা প্রয়োজন, কিন্তু করা হয়েছে। এবং আমরা এই জিনিসটাকে আমি স্বাগত জানাই, জিনিসটাকে কেউ না কেউ তো ব্যবহার করছে, মানে এই জিনিসটা আমি স্বাগত জানাতে চাই। কিন্তু যখন হলের ক্ষেত্রে আমরা সবাই ব্যবহারটা করছি, সবাই চাচ্ছি, কিন্তু এই জিনিসটা দেওয়া হচ্ছে না, এবং না, ডাকসু এই জায়গায় মানে সহমত বা সংহতি জানাচ্ছে না। কিন্তু তারপরেও যদি ওইটা ফিমেলদের আছে, আচ্ছা ঠিক আছে, পর্দা যদি করেও, সেই একটা জোন যদি আলাদা করে করে, তাহলে অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর অপরাধটা কোথায়? এই জন্যই বললাম এই জিনিসটা কিন্তু সিলেক্টিভ, মানে কিন্তু এটাই, তারপরও তাহলে সেই একইভাবেই তো সেই বৈষম্যমূলকই একটা একটা এবং পরিস্থিতির মধ্যে যেতে হ্যাঁ, হচ্ছে। একইভাবে ওই যে সেই আলাপটাই বারবার, যে যেখানে সংবিধান প্রতিটা নাগরিকের সকল কিছু সমানভাবে পাওয়ার যে সুযোগ হুম বা হুম অধিকার দিয়ে লিখিতভাবে দেওয়া আছে,
এবং সেই জায়গা থেকে বারবারই শুধু মেয়েদের জন্যই, এবং একই দেশে হচ্ছে যে এই দুই রকমের নিয়ম। আইনগুলো, এবং ছেলেদের ক্ষেত্রে এইরকম হুম, আর মেয়েদের জন্য এরকম। এখন বিশ্ববিদ্যালয় লেভেলে যারা আসে তারা প্রত্যেকে কিন্তু অ্যাডাল্ট, এক্স্যাক্টলি। সে কিন্তু জানে তার হুম, হুম, কোনটা ভালো তার কোনটা মন্দ, হুম, এবং যদি সোসাইটি তাকে ওইরকম ভাবে ট্যাগিংও করে সেটা সে তার মতো করে ডিল ডিল করার করবে। মতন সেই ক্ষমতাটাও সে রাখে। মানে তাকে তার তার দায়িত্বটুকু তাকে না দিয়ে আমি তাকে দায়িত্ব নেওয়ার নামে তাকে আমি বন্দি করছি, হ্যাঁ, বা তাকে আমি বিকশিত হতে দিচ্ছি না। এটা তো বিশ্ববিদ্যালয়ের কাজ নয়, কাজ নয়। এবং তাই না? একই সাথে আরেকটা ইন্টারেস্টিং ইনসাইট দিই আপনাকে। সেটা হচ্ছে আমরা তো দফায় দফায় ভিসি স্যারের সাথে দেখা করছি এই বিষয়টা নিয়ে। সেই দিন আমরা প্রায় অবরোধ বাসিনীর পক্ষ থেকে প্রায় ২০-৩০ জন মেয়ে গিয়েছিলাম। যখন এই কথাগুলো নিয়ে আলোচনা চলছিল, আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, অ্যাডাল্ট। মানে সেই জায়গায় আরেকজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ছিলেন। হুম। উনি আমাদেরকে বললেন, আমরা যদি এই আইনটা করতে চাই বা এই ২৪ ঘন্টা মানে যাতায়াত করার যদি নিয়মটা করতে চাই, তাহলে তোমাদের বাবা মারা কনসেন্ট দিবে কিনা? মানে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমরা সবাই অ্যাডাল্ট, কিন্তু এখানে এখন আবার আমাদের অভিভাবকদের পারমিশনটা নিতে হচ্ছে। মানে যেভাবে যতভাবে পিষ্ট করা যায় আমাদেরকে, ওভাবেই আর কি প্রচেষ্টা চালানো হচ্ছে। মানে এটা তো অভিভাবক পর্যন্ত যাওয়ার কথাই না, কথাই না। তাই না? আমরা কি করব না করব, আমরা তো এটা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছি। মানে আমাদের তো ওই সিদ্ধান্ত নেওয়ার মতো ওই যে সক্ষমতা হয়েছে। একইভাবে ওই চিন্তা থেকেই ওই মনোযোগ থেকে যে জানে যে অভিভাবকরা বলবে যে না ঠিকই আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। কারণ তাদের সাথে তাদের মানসিকতা তো অনেকটা মিল আছে, মানে বয়সগত হুম, হুম, বা চিন্তাগত জায়গায়, যে কারণে আবার ওইটা দিয়েই শোনাতে হুম, চায় হুম, বা দমাতে চায়। কিন্তু মূল জায়গা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের কাজ না এই জায়গাগুলোকে এইভাবে করে যে অমুকের সম্মতি, যেখানে আমি বলছি যে আমি আমাকে দেখে নিব, হ্যাঁ, দেখে রাখবো, সেখানে আসলে তার ইয়ে নেই। এখানে তো অনেকগুলো মানে তার আসলেই মর্যাদার প্রশ্ন, যে কেউ যদি আমাকে বলে যে তোমার নিরাপত্তা আমি দিচ্ছি, হুম, এইটা আমার জন্য তো একই সাথে অপমানজনক। অপমানজনকও, তাই না? হুম, আমার নিরাপত্তা দিবে রাষ্ট্র, আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে এটি মানে এটা আমার প্রাপ্য, হুম, হুম, এটা দিতে সে বাধ্য। এবং সেইটা নিয়েই কিন্তু সরকার যখন নেয়, শপথ নেয়, তখন কিন্তু এইগুলো সবগুলো সে আমাকে এনশিওর করবে। হুম, এই একটা রাষ্ট্রের সরকার এইটা বলে করে, তারপরে এসে তখন কিন্তু এই নানান দিকে ঘুরপাক খেয়ে এই যে জাতীয় এই জিনিসগুলো করতে পারে না হুম, আর কি। হুম, হুম, কিন্তু আমরা বারবারই হচ্ছে যেহেতু নারী প্রশ্নে, এবং বিশেষ করে আমাদের এই তৃতীয় বিশ্বের জায়গাগুলো থেকে এই এই এগুলো অনেক বেশি। হ্যাঁ। যদিও উন্নত বিশ্বেও নারীদেরকে নানানভাবে সংকুচিত করার জায়গা থাকে, কিন্তু আমরা হচ্ছে যে তাদের মধ্যেও আরো বেশি আর কি বৈষম্যের অসহায়, ভিতরেও আরো আরেকটু আরো বৈষম্য। অনেক বেশি বৈষম্যের মধ্যে পড়ি, এবং সেই দমনের মধ্যে থাকি আর কি, বা সেই শোষণের মধ্যে থাকি। হুম, এখন তুমি যেহেতু একই সাথে ডাকসুর নেত্রীও, তো ডাকসুর কথা কিছু কিছু চলেও আসছে। বছর প্রায় বছর হয়ে গেল বা হবে হুম, এরকম হুম। জায়গায়। তো সব মিলে এই বছর শেষে এসে, মানে এক বছর শেষ করে এসে তোমার মূল্যায়নটা একটু করবে, শুনবো, মানে একটু শুনতে চাই ডাকসু নিয়ে অবশ্যই। তোমার নিজের নিজের ভূমিকা সহ। হুম, হুম। ডাকসু একটা ২৮ জনের বডি, এবং নির্বাচিত হওয়ার পরে কে কোন প্যানেল থেকে আসছে, কে কোন মতাদর্শ থেকে আসছে, এটা কিন্তু হওয়ার কথা না। কিন্তু অলমোস্ট ১ বছর হয়ে গেল আর কি, ১ মাস পরে ১ বছর হবে। তো সেই জায়গা থেকে আমার যেটা মূল্যায়ন, ডাকসু না তাদের সাংগঠনিক রাজনীতিটা করেছে। মানে সংখ্যাগরিষ্ঠ যে ছাত্র সংগঠন থেকে যেটা আসছে, ওরা নিজেদের মতো নিজেরা রাজনীতি করেছে। যেমন আহ, নির্বাচনের ঠিক আগে আমাদের ভিপি সাহেব হেলিকপ্টারে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে একটা রাজনৈতিক দলের প্রার্থীদেরকে প্রচারণার কাজে সহযোগিতা করেছেন। শুধু ভিপি না, তার সাথে আরো অনেক সদস্যরাও কিন্তু এই জায়গায় গিয়েছে। আমার কাজ কিন্তু আমার শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করা, আমার কাজ কিন্তু হেলিকপ্টারে চড়ে অন্য একজন রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক কাজ করার কথা কিন্তু না। তো সেই জায়গা থেকে ডাকসু খুবই একটা সে হিজিবিজি তো একটা অবস্থার মধ্যে দলের দিয়ে, প্রতিনিধি একটা না, দলের প্রতিনিধি না, নির্দিষ্ট সে দলের প্রতিনিধি না, শিক্ষার্থীদের প্রতিনিধি। শিক্ষার্থীদের প্রতিনিধি। এবং একই সাথে এবং এখানে তো অনেকগুলো প্রশ্ন চলে আসে, অনেক তার প্রশ্ন সে চলে টাকা আসে। আসে কোত্থেকে, কিভাবে সে, এবং আসলে ডাকসু সেই অ্যালাউ করে কিনা, নানান কি প্রশ্ন প্রসঙ্গ তো চলেই আসে। এটা একটা কথা। এবং এটার ভিতরেও আপনি দেখবেন মানে ডাকসু বিভিন্ন সময় বিভিন্ন জায়গার ক্ষেত্রে কিন্তু সমালোচিত হয়েছে।
যেমন আপনি হয়তো খুব আলোচিত কয়টা ঘটনা দেখবেন, হ্যাঁ, হ্যাঁ, ডাকসুর কিছু সদস্য লাঠি সোঁতা নিয়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, মানে এটা কি ডাকসুর মোরাল সদস্যদের কাজ? পুলিশিং, মোরাল পুলিশিং, হ্যাঁ, এই মব, বিভিন্ন মব, ধরনের কাজকর্ম করা, এগুলা কিন্তু ডাকসুর সদস্যদের কাজ না। হুম। এবং একই সাথে ডাকসুর যে কার্যক্রমগুলো হয় সেগুলো সে কিন্তু তার নিজের একপাক্ষিক। কাজটুকু কতটুকু করেছে? নিজের কাজটুকু করার বদলে আমরা দেখেছি লেজুর ভিত্তিক যে কাজগুলো সেগুলো বেশি করেছে। নিজের কাজগুলো কি করেছে? হয়তো কিছু জায়গায় করার চেষ্টা করেছে, কিন্তু সেটা সাংগঠনিক পর্যায়ে। কারণ একটা বছর পরে আপনাকে তো জবাবদিহি করতে হবে ডাকসুর জন্য কি করছেন। তখন যে কাজগুলো হয়েছে এখনো পর্যন্ত আপনি দেখবেন ওই জায়গায় না, ওই সংখ্যাগরিষ্ঠ যে ছাত্র সংগঠন থেকে যারা নির্বাচিত হয়েছে শুধুমাত্র তাদের ফেসগুলো দেখবেন, কারণ বাকি যারা আসছে তাদেরকে কিন্তু ওই জায়গায় রাখা হয়নি। সিস্টেমেটিক্যালি একটা জায়গায় তোমরা বাদ দেওয়া কাজ হয়েছে। করতেই পারোনি, সে কেন অর্থে পারবো? যদি আসলে আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি। ওই গণতন্ত্রের জায়গায় যখন সংখ্যাগরিষ্ঠ সবাই ইয়েস বলে, সংকুচিত গণতন্ত্র হ্যাঁ, মানে গণতন্ত্রের একটা খারাপ দিক এটা আর কি। তো আমি যদি একলা একলা না বলি, জিনিসটা কিন্তু ভাবে ফাংশন করে না, এবং সেটা কিন্তু খুব সিস্টেমেটিক্যালি আপনাকে একটা জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে। এবং ডাকসু শেষ হওয়ার মানে এই যে খুব বেশি দিন তো নাই, এই জায়গা থেকে ওরা নিজেদের মতো করে একটা ইভ্যালুয়েশনও করার চেষ্টা করে কে কতটুকু পার্সেন্ট সফল। শিবির থেকে যারা আসছে সবাই সফল, আচ্ছা, আর বাকি যারা আসছে সবাই অসফল, এই আর কি। এবং ডাকসু থেকে আসলে যে কার্যক্রমগুলো করা হয়, যে স্টেটমেন্টগুলো নেওয়া হয়, যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, সেগুলো একপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া হয়। তোমাদের কোনো ওপিনিয়নের কোনো আমি মাঝে মধ্যে এটা মানে একটু মানে আবিষ্কার করার চেষ্টা করি। আমার যে পরিচয় ডাকসুর একজন সদস্য এবং আরেকজন যে শিক্ষার্থী, তার পরিচয়ের মধ্যে কোনো তফাৎ আমি দেখতে পাই না। কারণ বিশ্ববিদ্যালয়ের ডাকসুর থেকে যে পেজটা এখনো পর্যন্ত চালু আছে, সেখান থেকে যখন একটা নোটিশ বা একটা স্টেটমেন্ট আসে, তখন বাকি যে শিক্ষার্থীরা যেভাবে দেখছে আমিও ঠিক কিভাবে দেখছি। তাহলে এখানে আমি ডাকসুর সদস্য আমার বেনিফিটটা কই? নাই তো, কোনো ডিফারেন্স নাই। মানে এই যে আরেকটা খুব চমৎকার মানে কথা আর কি, বিএনপি একজন নেতা ডাকসুকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে একটা অপমানমূলক কথা বলেছে, সাথে সাথে 2 মিনিটের মধ্যে কিন্তু একটা স্টেটমেন্ট আসছে ডাকসু থেকে। কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জামায়াত একজন নেতা বরগুনার জঘন্য একটা স্টেটমেন্ট দিয়েছিল ডাকসু নাকি আগে বেশ্যাখানা ছিল। মানে এই ওয়ার্ডটা কোট আনকোট আমি ব্যবহার করতে চাচ্ছিলাম না, কিন্তু আমি করতে বাধ্য হলাম। না, এগুলো ওরা বলছে আমাদেরকে, তো এগুলো কিন্তু ডাকসু থেকে কোন একটা স্টেটমেন্ট কিন্তু আসে নাই। মানে এটাই আর কি ডাকসুর কাজ। এবং আপনি জেনে থাকবেন ডাকসুর পক্ষ থেকে মানে পুরো বাংলাদেশে যেখানে মাদক নিষিদ্ধ, সেখানে ডাকসুর মতো জায়গায় আকিচিবিড়ির একটা মানে কনসার্ট হয়েছিল, এবং সেখানে প্রকাশ্যে মানে মাদক বা বিড়ির ব্যবসাটা চালু ছিল, সিগারেট বিক্রি হচ্ছে, সেটাও ডাকসুর মানে একটা জায়গা থেকে। এবং বিভিন্ন জায়গায় মানে ডাকসুর প্রতিনিধিরা কোথায় কোন জায়গায় যাচ্ছে, কখন কোন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করছে, কোন ডিসিশনটা নিচ্ছে, সেটা আসলে ডাকসুর ইন্টারনাল বডি জানে খুব কম। কিছু মানুষ হয়তো জানে, কিছু মানুষ জানে না, যারা সংখ্যাগরিষ্ঠ থেকে যারা আসছে তারা জানে, কিন্তু সংখ্যালঘিষ্ঠ থেকে যারা আসছে তাদের মধ্যে আসলে কোনো ডিফারেন্স নাই বা অন্য যেসব শিক্ষার্থী আছে। সুতরাং আপনি বুঝতেই পারতেছেন ডাকসুর যে কার্যক্রমটা আসলে কেমন ছিল। তাহলে তো যদি বলি তাদের কথা মানে তথাকথিত মূল্যায়নে তুমি 0 পাবা। আমি তো জিরোই, মানে আমাকে তো ডাকসুর বিস্ফোরা বলা হয়, এবং একই সাথে আমি খুব অসফল একজন সদস্য, এই আর কি। খারাপ না, বেশ ভালোই লাগে। মানে কোন একটা জায়গায় তো ফার্স্ট হলাম, নতুন ইয়ে পাচ্ছো, ক্রেডিট পাচ্ছো। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে জুলাইয়ের পরে আমরা যে নতুন বন্দোবস্তর কথা এত শুনেছি, তো তারপরে এই যে বাইনারি ভাঙা, হ্যান ত্যান, নানান অনেক আসলে গাল ভরা বুলি টুলি, নানান কিছু মানে আমরা শুনে যে শব্দগুলো আসলে ওইভাবে শুনিও না, এই যে যেটা আমাদের গত 1-2 বছরে অনেক বেশিবার শুনতে হয়েছে। তো এগুলো আসলে নতুন কিছু কি আসলে এসেছে? আমার কাছে মনে হয় আমাদের কাছে যা ছিল সেটা আরো হারিয়ে গিয়েছে। কেন বলছি? এই অবরোধ বাসিনীর যে প্ল্যাটফর্মটার নাম আমরা কোন জায়গা থেকে পেয়েছি? রোকেয়া সাকাত হোসেন থেকে পেয়েছি। তো আমার এখনো মনে পড়ে চিটাংয়ের একটা জায়গা আছে জামাল খান, জামাল খানের পাশে রোকেয়ার একটা ছবি ছিল দেয়ালে অঙ্কন করা। সেই জায়গায় মোরাল একটা ছিল, মোরাল চিত্র ছিল। সেই জায়গায় রোকেয়ার যে ছবিটা ক্রস চিহ্ন দেওয়া হয়েছে এবং পাশে লাগা হয়েছিল কোট আনকোট মাটি। এটা কিন্তু জুলাইয়ের 24-এর পরে। এবং এই যে গত বছর রোকেয়ার জন্মদিবস পালন করা হয়েছিল, এবং মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোকেয়াকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছিল, খুব বাজেভাবে বেশ্যাকরণ। হ্যাঁ, রোকেয়া কিন্তু এখন অনেক খারাপ, রোকেয়া নাকি এই যুগের শাহবাগী। তাহলে
যে কথা আমরা বারবার বলছি, নারীদেরকে বের করে আনা এবং নারী শিক্ষার শুরুটা এই দেশে, এই উপমহাদেশে যার হাত ধরে আসা, এসেছিল, এবং সেই তাকে ইতিহাস কি ধরনের মানে 100 বছর পরে তাকে কি ধরনের একটা যন্ত্রণা, হিউমিলেশনের মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে। তাহলে আসলে নতুন বঙ্গোপসাগরটা কই? আমরা তো দেখি না, বরং নারীদেরকে প্রয়োজনে ব্যবহার করা হয়েছে। খুব সুন্দর এক্সাম্পল দেওয়া হয়, জাহাঙ্গীরনগরের হলের গেট থেকে এক পাশে একদম বোরকাওয়ালা নারী আর এক পাশে একদম ওয়েস্টার্ন পরা নারী ব্যবহার করা যখন হচ্ছে ক্রেডিট নেওয়ার জন্য, দেখানোর জন্য, তখন হ্যাঁ। তো আবার ওই যে মানে জুলাইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা যখন বের হয়ে আসলো, তখন কিন্তু খুব চমৎকার, মানে নারীরা এই জায়গায় ছিল। এখন মিছিলেও কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা রাজনীতির ক্ষেত্রে নারীরা কিন্তু ফ্রন্ট লাইনে থাকে, নারীকে সামনে রাখা হয়, এটাই রাজনীতি। কিন্তু মানে এই যে জুলাইয়ের পরে 2 বছর হয়ে গেল, কোন একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, স্টেক দেওয়ার ক্ষেত্রে নাই। কিছু কিছু জায়গায় টোকেনিজম হিসেবে নেওয়া হয় ঠিকই, কিন্তু ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে তার যে প্রভাবটা সেটা আমরা কখনো দেখতে পাই না। এই যে নারী কমিশন হলো, বা নারী শিক্ষার্থীদের যারা আন্দোলন করেছিল, রাষ্ট্র পরিচালনার জায়গায় যখন দেখা গেল 2 জন ছাত্র উপদেষ্টা করা হয়েছে, কিন্তু নারী কোথায়? এবং নারী কমিশনে যা করা হয়েছে সেটা নিয়ে এত তাল বাহানা, সেটার ফলাফল আমরা কই? এবং নারী কমিশনের কোনো সুপারিশকেই ওই অগ্রাহ্য করা হয়েছে। হ্যাঁ, ঐকমত্য কমিশনের সেই ইয়েতে ছিল না। মানে তো আমরা তো নানান ভাবে আসলে দেখেছি, এবং ঐকমত্য কমিশনে তো কোনো নারী সদস্যই সেখানে হয়েছে বয়েজ ক্লাব, সেই জন্য এটা নাম দেওয়া হয়েছিল ইয়ে করে। আচ্ছা, আবার ঘুরে শেষ করার আগে আবার আমরা অবরোধবাসিনী দিয়েই আমরা শেষ করব, যেহেতু আমাদের আলোচনাটা অবরোধবাসিনী, এবং আমরা আসলে আমাদের অনুষ্ঠানের নাম ওই জন্য অর্ধেক আকাশ, কারণ আসলে ওই অবরোধবাসিনী যদি বলি সেই জায়গাতেও আছি এবং আকাশটাও আমাদের অর্ধেকই। তো এখন তোমাদের কি কার্যক্রম চলছে, আপডেটটা আমাদেরকে জানানো, এবং তোমাদের আসলে সামনের প্ল্যান কি অবরোধবাসিনী নিয়ে সামগ্রিকভাবে আমাদেরকে যদি একটু বলো। অবরোধবাসিনীর শুরু থেকে যে কাজটা করেছে, বিভিন্ন নিউজ মিডিয়াতেও ছবিতে আসছে, 5টা হলে একটা গ্রাফিটি অঙ্কন কার্যক্রম করেছে, যেখানে আসলে 2টা শেকল এভাবে ক্রস চিহ্ন দিয়েছিল যে আমাদেরকে কিভাবে রাখা হয়েছে, সংকুচিত স্বাধীনতা চায় না, সময়ের শেকল ভাঙো, সান্ধ্য আইন বাতিল করো, এই ধরনের স্লোগানগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় গ্রাফিটি অঙ্কন করা হয়েছে, দেয়ালে লেখন কর্মসূচি হয়েছে। এবং সেটার পরে গণস্বাক্ষর নেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়, কলাভবনের সামনে বা সোশ্যাল সায়েন্সের সামনে কিংবা হলের যে গেটগুলোতে, সেখানে প্রায় 2000-এর মতো গণস্বাক্ষরের যে প্রচেষ্টা সেটাও কিন্তু চালানো হয়েছে। এবং এরপরে এই সাইনগুলো সহ বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর একটা স্মারকলিপি দেওয়া হয়েছে এবং একটা আলটিমেটাম দেওয়া হয়েছে 48 ঘন্টা। কিন্তু এই 48 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরে কোনো ধরনের ফলাফল আমরা দেখতে পাইনি। আজকে 17 তারিখ আগস্টে পার হয়ে গেছে, কিন্তু স্যার আমাদের থেকে কিছু সময় চেয়েছেন, যেটা হচ্ছে আজকে 17 তারিখ, আজকে একটা প্রপোজ স্ট্যান্ডিং কমিটি আছে, সেখান থেকে সিদ্ধান্তটা আসবে। এবং এর আগে আমরা অবরোধবাসিনীর পক্ষ থেকে আরেকটা নারী সংহতির সমাবেশ করেছিলাম, যেখানে নারীদের সংগঠন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক যেটা ছিল, এবং টিএসসি ভিত্তিক যে ছাত্র সংগঠনগুলো ছিল, এবং বাম ধারার রাজনীতির যে ছাত্র সংগঠনগুলো ছিল, তারা আমাদের সাথে এসে সংহতি জানিয়েছে। এবং এখন আমরা গতকালকে যেটা করেছিলাম সেটা হচ্ছে মেয়েদের হলে জনমত সৃষ্টি করার জন্য, মেয়েদেরকে সচেতন করার জন্য ছোট ছোট মিছিল আমরা বের করেছি। তো সেই যে, এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের যে কমন গ্রুপগুলো আছে সেই জায়গায় আমরা একটা ভোটের সিস্টেম করেছি, সেখানেও কিন্তু আমাদের পক্ষে সবগুলো যাচ্ছে। এবং একই সাথে মেয়েদের যে 5টা হল আছে, যে ইন্টারনাল গ্রুপগুলো আছে, সেখানেও কিন্তু আমরা একটা মানে ভোটের একটা ব্যবস্থা করেছি, সেখানেও সবগুলোই কিন্তু আমাদের পক্ষে যাচ্ছে। কিন্তু বারবার তারপরও আসলে ভিসি স্যারের জায়গা থেকে বা প্রভোস্ট যে জায়গা থেকে, তারা আসলে কি কারণে এই আমাদের মানে 3টা দাবি মেনে নিতে পারছেন না, এবং এটা আমরা আসলে এখনো পর্যন্ত বুঝে পাইনি। কিন্তু আমরা মনে করি অবরোধবাসিনীর সাথে যারা যুক্ত আছেন, যুক্ত হবেন বা আমাদের সাথে সংহতি জানাচ্ছেন, তারা আমরা এটার শেষ পর্যন্ত আসলে লড়াইটা করে যাব। কারণ এটা তো আসলে ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য না, বরং আমি ওই দিন যেদিন আমরা নারী সমাবেশটা করলাম, সংহতি সমাবেশটা, ওই দিন আমি খুব আবেগ আপ্লুত হয়েছিলাম। মানে ওই সমাবেশটা শেষ হওয়ার আগ মুহূর্তে খুব ঝুম বৃষ্টি নেমেছিল, মানে আমরা সবাই ভিজে একাকার, কিন্তু আমরা তারপরও না ওই রাজু ভাস্কর্যের সামনে নারীরা দাঁড়িয়ে আছে, কিছু নারীরা। তো এই ছবিটা দেখে আমার এত খারাপ লাগলো, আমি যেটা মানে কল্পনার চোখে আমি দেখার চেষ্টা করেছি, হয়তো কোনো না কোনো একদিন, যেহেতু এটা সন্ধ্যা 7টা থেকে আজকে 12টা পর্যন্ত আসছে, হয়তো সেটা 24 ঘন্টায় যাবে কোনো না কোনো একদিন। আমি এটা আশাবাদী, আমি তুমুলভাবে আশাবাদী, প্রচণ্ডভাবে আশাবাদ রাখতে চাই জায়গায়।
তো আমি আসলে তখন এই ছবিটা দেখে আমি খুব নস্টালজিয়া হয়ে যাব, যে দেখো বাচ্চারা, তোমাদের আগের আপুরা যারা ছিল তারা কিন্তু এই তুমুল বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু তোমাদের জন্য দাঁড়িয়েছিল। এবং আমি ওই যে 94-95 সময়ে যে আন্দোলনটা হয়েছিল, যার কারণে আমরা এখনো পর্যন্ত 10টা কিংবা 12টা পর্যন্ত যে আমরা হলে যাতায়াত করতে পারি, যে সংকুচিত স্বাধীনতা একটু হলে যে প্রসারিত হয়েছে, আমি মনে করি এই আন্দোলনটার পরে আজ বা কাল এটা কিন্তু মানে এই বাদ কিন্তু ধরে রাখা যাবে না। মেয়েরা কিন্তু আগের চেয়ে অনেক অনেক স্মার্ট, এবং তারা কিন্তু এখন অনেক কথা বলতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার মনে করি এই দাবিটা আমরা বাস্তবায়ন করতে পারবো অতি শীঘ্রই, এবং যদি করতেও না পারি এরকম কিন্তু না, আমি কোনো না কোনো একটা সময় হবে। এবং আমি তাদেরকে, যারা আসলে সবসময় আমাদেরকে দাবিয়ে রাখতে চায় শুধুমাত্র নারী হিসেবে, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাতে চাইবো যে হ্যাঁ, আমরা এটার জন্য লড়েছিলাম। এবং শেষ পর্যন্ত বৃষ্টির তুমুল মুহূর্তে, ওই দিন আমার পিরিয়ড হচ্ছিল, মানে আমার ব্লিডিং হচ্ছিল, কিন্তু আমি তারপরও বৃষ্টির মধ্যে দিয়ে আমি এই জায়গায় দাঁড়িয়েছিলাম। কারণ আমি বিশ্বাস করি আমরা যদি আসলে না দাঁড়াই, আমরা যদি অবরোধবাসীর পক্ষ থেকে যদি না দাঁড়াই, কিংবা নারী হিসেবে যদি না দাঁড়াই, একজন মানুষ হিসেবে যদি না দাঁড়াই, তাহলে আসলে কোনো কিছুই গেইন করা সম্ভব না। এবং আমি বিশ্বাস করি যারা নারীদেরকে মানুষ হিসেবে ট্রিট করেন, নারীদের স্বাধীনতাকে, প্রগতিশীল চিন্তাধারা যারা স্বাগত জানান, আমি মনে করি প্রত্যেকটা মানুষের উচিত আমাদের এই অবরোধ বাসিনীর সাথে সংহতি প্রকাশ করা। কারণ এটা আসলে একজন নারীর অধিকারকে শুধুমাত্র মানে সম্মান দেওয়ার কথা কিন্তু বলছে না, একই সাথে একজন মানুষ হিসেবে মানবাধিকার লাভের যে প্রক্রিয়া হিসেবে এটা তাদের জায়গা থেকে আমাদের জায়গায় আসা উচিত। অধিকার, মর্যাদা, সমতা প্রত্যেকটা জায়গা থেকেই তো এটা তার হচ্ছে যে অধিকার, মানে তার প্রাপ্য এটা। হ্যাঁ, এবং এটাকে মানে এটা হচ্ছে যে সমস্ত বৈশ্বিক এবং দেশীয় সকল আইন দ্বারা স্বীকৃত ব্যাপার। তো এটাই আর কি, আমি সবসময় আশাবাদী থাকতে চাই। কিন্তু এখানে আরেকটা কিন্তু আছে, মানে এখন আর কি, যেটা একটা খুব চমৎকার হাসির কথাও বলা যেতে পারে, একটা প্রবাদ চালু আছে এরকম, যে নারীদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে নারীরা। তো আমরা যখন আন্দোলনটা করছি সবাই কিন্তু মানে 100% আমাদের সাথে থাকছে এরকম কিন্তু না, বরং একটা পার্সেন্টেজ খুবই ছোট, তারা কিন্তু বারবার এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে ইনিয়ে বিনিয়ে, এটা আসলে দরকার নাই। তো 24 ঘন্টা হল খোলা রাখা মানে এই অর্থে না যে আমি জাস্ট ঠুস করে বের হয়ে গেলাম, ঠুস করে ঢুকে গেলাম, এরকম কিন্তু না। এখানে তো গার্ডটা থাকবে, আমরা বৈধ আইডি কার্ড দেখানো সাপেক্ষে হলে যাতায়াত করবো। জাস্ট হয়রানিগুলো ফেস না করার জন্য আমাদের এই প্রক্রিয়া। তো ওরা আর কি জিনিসটা বারবার আফসোস করার চেষ্টা করছে। তো আমার কাছে যেটা মনে হয়, এই যে এখানের যে পিছনের রাজনীতিটা, এটার তারা বলির শিকার হচ্ছে। তারা বুঝতে পারছেও না যে তাদের এই যে মানে থাকে না যে আমার অধিকারের কথা আমরাও বলছি, ওরা ওই জায়গা থেকে বলছে। তো এই জায়গাটার কারণে ওরা যে একটা রাজনীতির মানে বলির শিকার হচ্ছে, জিনিসটা বুঝতেও পারছে না। তো আমার আসলে তাদের জন্য একটু করুণাও হয়। তবে যাই হোক, মানে সবকিছুর তো একটা প্রস কনস আছে, সবকিছুর প্রতিবন্ধকতা আছে, সবকিছুকে ছাপিয়ে ফেলে আমার মনে হয় যে অবরোধবাসী নিজেদের মতো করে আগে যাবে, এবং আমাদের যে 3টা দাবি আছে সেটা অতি শীঘ্রই বাস্তবায়ন হবে। অবশ্যই বাস্তবায়ন হবে, এবং অবরোধবাসিনীর সাফল্য কামনা করি। এবং আমরা অবরোধবাসিনীকে দেখতে চাই যে অবরোধের আগলটা মানে খুলে বা ছিঁড়ে ফেলে বেরিয়ে আসবে আমাদের মেয়েরা। ধন্যবাদ তিহিমা চাকমা আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। আজকের অর্ধেক আকাশ এখানেই শেষ করছি। আগামী পর্বে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।